ও বাবা, তোমার কি খুব খারাপ লাগছে? না রে আম্মু, এখন বেশ ভালো লাগছে। বাসায় চলে যেতে পারলে আরও ভালো লাগতো। মেহরিমা মুচকি হেসে বলে, কালকে সকালেই তো বাসায় চলে যাবে বাবা। আজকে রাতটা একটু কষ্ট করে মানিয়ে নাও। আর কাল সকালে তোমার জন্য আমি তোমার পছন্দের গরুর মাংস আর খিচুড়ি রান্না করে রাখবো বাবা। বাসায় যেয়ে তখন মন ভরে খেও, কেমন? ওরে আমার পাকনি বুড়ি রে। জলিল শেখের কথায় মেহরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। পাশে বসা মাধবীও মুচকি হাসে। এই মীনাক্ষী, নীলাক্ষী, শাহিন ভাই আর ভাবির সাথে তোরা বাসায় চলে যা। রাত বাড়ছে, সাবধানে থাকবি রাতে। মেইন ডোর ভালোভাবে লক করবি। আজ দুই বোন একসাথে থাকিস, কোনো সমস্যা হলে আগে আমাকে কল করবি। অবনী শেখের কথায় মেহরিমা আর মাধবী হ্যাঁ সূচক মাথা দোলায়। তারপর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে মামা মামির সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মেহরিমা হসপিটাল থেকে বের হতেই ওর দৃষ্টি চায় ওদের অপোজিট সাইডে থাকা অপরিচিত বিএমডাব্লিউটার দিকে। ল্যাম্পপোস্টের আবছা হলুদ নিয়ন আলোতে গাড়ির হুডের উপর বসা একটা অবয়ব দেখতে পায়। দুই আঙুলের ভাঁজে চলন্ত সিগারেট রাখা। অবয়বটা যে ওর কাঙ্ক্ষিত পুরুষের সেটা মস্তিষ্ক উপলব্ধি করতেই মেহেরিমার বক্ষস্থলে তীব্র ঝড় শুরু হয়। হৃদিচ্ছি ওর দিকেই তাকিয়ে আছে সেটাও খুব ভালোভাবেই বুঝতে পারে মেহরিমা। হঠাৎ ওর মনে পড়ে যায় বিকেলের কথা, আর তাতে মেহরিমার মুখটা আরো ফ্যাকাশে হয়ে যায়। হৃদীপ ভাই কি রেগে আছেন? আজ তো মাধবও থাকবে কাছে, তাই রাতে কথাও বলা যাবে না। হঠাৎ আকাশ ফেটে ছিঁড়ি বৃষ্টি নামে। মেহরিমা একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভ্যানে উঠে বসে। মেহরিমার বাসায় এসেছে প্রায় 3 ঘন্টা হতে চলল। ওদেরকে নিচের বাসায় পৌঁছে দিয়ে শাহিন শেখ আর ওনার ওয়াইফ সাইমা শেখ নিজেদের বাসায় চলে গেছে। এখন রাত 11টা বেজে 40 মিনিট। বাইরে তুমুল বর্ষণ হচ্ছে। ক্ষণে ক্ষণে শব্দ তুলে মেঘ গর্জন করে উঠছে। দুই বোন রাতের খাওয়ার পর্ব সেরে পড়তে বসেছে। মেহরিমা ম্যাথ পড়ছে। ওর পাশে বিছানায় বসে বসে মাধবীও অ্যাডমিশনের জন্য বায়োলজি বিচিত্রা পড়ছে। মাঝে মাঝে দুই বোন টুকটাক গল্পও করছে। এই মেহু, ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে দে। কিছুক্ষণ আগেই না খেলে তুমি, এত রাতে আবার কি খাবে? নুডলস রান্না করে দে না বোন। আচ্ছা, তবে একটা শর্ত আছে। কি? আমাকে হেল্প করতে হবে, আমি একা পারবো না। অবশ্যই সোনা, চল তাড়াতাড়ি। মেহেরিমা মুচকি হেসে খাতা বন্ধ করে কিচেনের দিকে হাঁটা ধরে। মাধবীও পিছু পিছু আছে। হঠাৎ ওদের কলিং বেল বেজে ওঠে। মাধবী আর মেহরিমা চমকে ওঠে। এত রাতে কে আসবে? এই মাধবপু, তুমি মেইন গেটে তালা লাগাওনি? লাগিয়েছি তো। তাহলে এই বৃষ্টির মধ্যে এত রাতে কেউ বাসার ভেতরে কি করে আসবে? ওদের কথার মাঝে হঠাৎ ওদের মেজো চাচা জেহাদের ছোট ছেলে শিহাবের কণ্ঠস্বর ভেসে ওঠে। এই মেহরিমা, তাড়াতাড়ি দরজা খুলো। ছোট আব্বুর অবস্থা ভালো না, তোদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ছোট আম্মু আমাকে পাঠিয়েছে। বাবা নামক মানুষটার কথা শুনতে মেহরিমা নিচের হিতাহিত জ্ঞান হারিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ভাইয়া, বাবার কি হয়েছে? সন্ধ্যায়ও তো ঠিকঠাক ছিল। তাড়াতাড়ি আমাদেরকে বাবার কাছে নিয়ে চলুন। এই মাধবপু, জলদি ছাতা নিয়ে এসো। মেহরিমা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হতে নিলে শিহাব ওকে এক ধাক্কা দিয়ে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে দিয়ে তড়িৎ গতিতে ভেতর থেকে দরজা লক করে দেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিচের সাথে কি ঘটে গেল সেটা মস্তিষ্ক জানান দিতেই মেহরিমার চোখ দুটো ভয়ের ছাপ ফুটে ওঠে। আজ তো মা নেই, ও একা এই পশুটাকে কিভাবে সামলাবে? বাবার কথা শুনে সবটা কিভাবে ভুলে গেল মেহরিমা? শিহাব ওর আটাশপাটি দাঁত বের করে কুৎসিত হেসে বলে, আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে মেহু পাখি? সেদিন তো তোর মায়ের জন্য ভাগ্যে জোরে বেঁচে গেছিলিস, আজ তো তোকে আমার হাতেই হবে। কথাটা বলে মেহরিমাকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ দিয়ে গিলে খেতে থাকে। ঘৃণায় মেহরিমার শরীর রিরি করে ওঠে। মাধবী ভয়ে ইতিমধ্যেই কান্না করে দিয়েছে। ভয়ে থরথর করে কাঁপছে। মেহরিমা চিৎকার করে তীব্র ক্ষোভের সাথে বলে, জানোয়ার, আমাদের থেকে দূরে থাক বলছি, না হলে আমি কিন্তু চিৎকার করব, বলে দিলাম। তো কর চিৎকার, নিষেধ করছে কে? এই বৃষ্টির মধ্যে তোর চিৎকার কে শুনবে? আর চিৎকার শুনে যদি সবাই এসেও থাকে তাহলে
তোদেরকে এই অবস্থায় দেখে সবাই চিচি করবে। তোদের বাবা মায়ের সম্মান মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে। তুই বেশ শ্যাম নামে নতুন রূপে পরিচিত হবি। আর তোর এই আবাল বোন তো নির্ঘাত সুইসাইড করবে। যাই হোক, তোর সাথে ওইটা ফ্রি, আগে তোর ব্যবস্থা করে নি। কথাটা বলেই হো হো করে হেসে ওঠে শিহাব। মেহরিমার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। মেহরিমা ফ্লোর থেকে উঠতে নিলেই ঝড়ের গতিতে ওকে আবারও ফেলে দিয়ে ওর কোমরের উপর উঠে বসে শিহাব। মেহেরিমা ধস্তে ধস্তে না করে মাধবীকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। মাধবী আস্তে আস্তে ওখান থেকে সরে যায়। শিহাব একটানে মেহেরিমার জামার হাতা ছিঁড়ে ফেলে। মেহেরিমা তখনও নিশ্চুপ। হঠাৎ পেছন থেকে মাধবী ভ্যাস করে শিহাবের মাথায় আঘাত করতেই শিহাব মেহরিমাকে ছেড়ে ওপাশে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মেহরিমা উঠে মাধবীর হাত ধরে দৌড় দেয় রুমের দিকে। রুমে ঢোকার আগ মুহূর্তে মেহরিমার হাত ধরে ফেলে শিহাব। মেহরিমা নিচের হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মেহরিমা বুঝতে পারে এই পশুর হাত থেকে আজ ওর নিস্তার নেই। নিজের বোনকে বাঁচাতে মাধবীর হাত ছেড়ে দেয়, মাধবীকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে ফেলে দেয়। মাধুপু, তোমার দোহাই লাগে, দরজা ভেতর থেকে লক করে দাও। বিছানায় বালিশের পাশে আমার ফোন আছে, দরজা লক করে মায়ের কাছে কল দাও ফটাফট। ততক্ষণে এই জানোয়ারকে আমি দেখছি। মাগির মাইয়া, তোর কল দেওয়া আমি বের করছি। কথাটা বলে শিহাব মেহরিমার হাত ছেড়ে ওর চুলের খোপা শক্ত মুঠি বদ্ধ করে ধরে ঘরের ভেতরে দিয়ে যেতে চায়, কিন্তু তার আগেই মেহরিমা নিচের সর্বশক্তি দিয়ে শিহাবের গলা চেপে ধরে। মাধবী ফ্লোরে বসে কান্না করছে। মেহরিমা মাধবীর উদ্দেশ্যে আবারও বলে, মাধুপু, আমার কসম তুমি দরজা লাগাবে। নিজেকে রক্ষা করে মাকে কল দাও, তাহলে আমরা দুজনেই বেঁচে যাব। না হলে আমরা কেউই এই নর পশুর হাত থেকে বাঁচতে পারবো না। আবেগ রেখে নিজের বুদ্ধি কাজে লাগাও। এবার মাধবী হয়তো মেহরিমার কথাটা বুঝতে পারলো। শিহাব মেহরিমাকে এক ধাক্কা দিয়ে নিচের থেকে সরিয়ে দেয়, নিচের গলা ধরে কাশতে থাকে। মাধবী ততক্ষণে ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। সেকেন্ডের ব্যবধানে শিহাব উঠে দাঁড়িয়ে নিচের সর্বোচ্চ শক্তি দিয়ে মেহরিমার গালে থাপ্পড় বসায়। মেহরিমা ব্যালেন্স হারিয়ে ফ্লোরে পড়ে যায়। ওর ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকে। শিহাব রাগে গজগজ করতে করতে মেহরিমাকে টেনে হিঁচড়ে পাশের রুমে নিয়ে যেয়ে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলে ওর উপরে হামলে পড়ে। মেহরিমা নিজেকে বাঁচাতে ধস্তাধস্তি শুরু করে দেয়। ভাইয়া, আপনার পায়ে পড়ি, আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমি বাবাকে বলবো সব জমি জায়গা আপনার বাবার নামে লিখে দিতে। তবু আমার সাথে এমন করবেন না, আমাকে বাঁচতে দিন ভাইয়া। আমি এখনো দীর্ঘদিন বাঁচতে চাই ভাইয়া। আমার কিছু হয়ে গেলে আমার মা কিন্তু আপনাকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবে। মেহরিমার কোনো কথাই কানে নেয় না শিহাব। হিংস্র পশুর মতো মেহরিমার গাল গলায় আঁচড় দিতে থাকে। মেহরিমার দু চোখ দিয়ে অনবরত পানি পড়ে চলেছে। ও চোখ জোড়া বন্ধ করে নেয়। এই ষাঁড়ের মতো পশুর শক্তির সাথে ওর পেরে ওঠা সম্ভব না। বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। বাইরে প্রকৃতি নিজস্ব রূপে কান্না করতে ব্যস্ত। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়ে চলছে সকলকে। অপরদিকে বদ্ধ ঘরে এক তরুণী নিজের সম্ভ্রম হারানোর ভয়ে অনবরত কান্না করে চলেছে। আজ প্রকৃতি মেহেরিমার পক্ষে নাকি বিপক্ষে মেহেরিমা ঠিক বুঝে উঠতে পারল না। মেহেরিমার চোখের সামনে নিচের মায়ের মুখটা ভেসে ওঠে। মা তো কথা দিয়েছিল সব খারাপ পরিস্থিতিতে সবসময় পাশে থাকবে। তাহলে এখন কোথায় মা? মা, তোমার মেহেরিমা খুব কষ্ট পাচ্ছে, একটু কষ্ট কমিয়ে দাও না মা। তোমার মেহেরিমা এই যন্ত্রণার সহ্য করতে পারছে না মা। ডুকরে কেঁদে ওঠে মেহরিমা। পরক্ষণে ওর মানসপটে হৃদিতের গম্ভীর মুখটা ভেসে ওঠে। মন ও শরীরের তীব্র যন্ত্রণা নিয়ে ও মনে মনে আওড়ায়, এই জীবনে আর আপনাকে নিজের করে পাওয়া হলো না হৃদিত ভাই। ভোর 6:07। নিকোষ কালো রজনী কেটেছে ধীরে ধীরে ধরনের বুকে আলোরা হানা দিচ্ছে। রাত থেকে এখনো বৃষ্টি থামেনি, সে তার নিজ ধারায় বর্ষণ হয়ে চলেছে। বৃষ্টির প্রকৃতির এক অপূর্ব রহস্য। সকাল সকাল মেঘের গর্জন, বাতাসের ঝাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি করেছে। আশেপাশের ছোট ছোট ডোবাগুলো এখন পানিতে থই থই করছে।
মেহরিমাদের উঠোনের ঠিক মাঝখানে একটা বড় বকুল ফুল গাছ আছে। মেহরিমা সেই বকুল ফুল গাছটার নিচে কর্দমাক্ত অবস্থায় থ মেরে বসে আছে। ওর একপাশে রক্তাক্ত রামদা পড়ে আছে। এই বৃষ্টির পানি হচ্ছেন ওই নিকৃষ্ট তাজা রক্ত স্পর্শ করতে দ্বিধাবোধ করছে। আর অন্য পাশে মাধবী বসে কান্না করছে। মেহরিমার চোখে এক বিন্দু পরিমাণ পানি নেই, দেহে প্রাণ থেকেও যেন নেই। চোখ দুটো ফুলে বালিশ হয়ে আছে। পরনের জামাটার দুই হাতায় ছেঁড়া, হাঁটুর সমান দীঘল কালো কেশগুলো অবহেলায় কাদার মধ্যে ছড়িয়ে আছে। গলা, গালে, হাতে কামড়ের দাগ, নখের আঁচড়ের দাগগুলো নীলবর্ণ ধারণ করেছে। ঠোঁট, কপাল ফেটে রক্ত জমে গেছে। সেই মধ্যরাত থেকে এভাবেই বৃষ্টির বর্ষণে নিজেকে সঁপে দিয়ে মাটির দিকে একইভাবে তাকিয়ে আছে মেহরিমা। এই পৃথিবীর কোনো কিছুই যেন ওর চোখেই পড়ছে না। এই পৃথিবীতে থেকেও কোনো এক অজানা ভাবনার গহীনে হারিয়ে ফেলেছে নিজেকে। বৃষ্টি নাকি মনের যত যন্ত্রণা কষ্ট সব ধুয়ে মুছে নিজের সাথে নিয়ে যায়। তাহলে আজ মেহেরিমার সব যন্ত্রণা কেন নিয়ে যাচ্ছে না? নাকি আজ মেহেরিমার মতো বৃষ্টিও অপারক? মেহেরিমার থেকে ঠিক 2 হাত দূরে শটান হয়ে দাঁড়িয়ে আছে হৃদিত। হাজার হাজার বৃষ্টির ফোঁটার মাথায় নিয়ে মেহরিমার দিকে নির্বিকারভাবে চেয়ে আছে। মেহেরিমা সেটাও খেয়াল করেনি। হৃদিতের মনের ভেতরে কি চলছে সেটা তার অতি সাধারণ দৃষ্টি দেখে বোঝার উপায় নেই। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজের দরুন নীল রঙের মণিচূড়া দেখতে ফ্যাকাশে লাগছে। আজ পুরো হৃদিতটাই যেন শান্ত হয়ে গেছে। ঠিক ঝড় ওঠার আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়। হৃদিতের এই স্বাভাবিক রূপ দেখে তাবান তাইব শুকনো ঢোক গিলছে বারবার। হৃদিতের হিংস্রতার সাথে খুব ভালোভাবে পরিচিত ওরা। শিহাব হসপিটালে অ্যাডমিট আছে। তখন সেই মধ্যরাতে শিহাবের সাথে ধস্তাধস্তি এক পর্যায়ে মেহেরিমা শান্ত হয়ে যায়। শিহাব তখন কুটিল হেসে নিচের কার্য হাসিলে লেগে পড়ে। মিনিট 2 পর শিহাব এক গগনবিদারী চিৎকার দিয়ে নিজের চোখ ধরে মেহেরিমার পাশেই পড়ে যায়। শিহাবের চোখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। মেহেরিমা নিচের মাথা থেকে সরু চিকন ক্লিপ দিয়ে সুযোগ বুঝে শিহাবের চোখে আঘাত করেছে। মেহেরিমা তখন চটচুল দিয়ে উঠে পড়ে এক দৌড়ে কিচেন রুম থেকে দা এনে শিহাবের কাতরানো অবস্থায় ও ডান বাহুতে কোপ বসায়। পরপর 2 পায়ের থায়ের উপরে অনেকগুলো কোপ বসায়। শিহাব একের পর এক চিৎকার দিয়ে নিচের প্রাণ ভিক্ষা চেয়ে চলেছে, কিন্তু মেহেরিমার থামার কোনো নাম নেই। মধ্যরাতের বৃষ্টির শব্দের সাথে সেই করুণ চিৎকারের শব্দ পরিবেশ ক্রমশ আরো ভারী করে তুলেছে। মেহরিমার ভেতরে যেন কোনো এক অদৃশ্য শক্তি ভর করেছে। মেহেরিমার রুদ্রমূর্তি দেখে মাধবী ও মেহরিমার নিকট আসার সাহস পাচ্ছে না। বুকে আরো কয়েকটা কোপ বসাতে ওখানে সেন্সলেস হয়ে যায় শিহাব। ততক্ষণে শিহাবের চিৎকার শুনে শেখ বাড়ির মেইন গেটের তালা ভেঙে আশেপাশে সবাই উপস্থিত হয়েছে। ঘরের মেইন ডোরে সবাই মিলে করাঘাত করে চলেছে। মাধবী এবার অতিরিক্ত ভয় পেয়ে যায়। সাথে সাথে দৌড়ে এসে মেহেরিমাকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলে, মেহু, মায়ের ফোন বন্ধ। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কল ঢোকেনি। বাবা তো ফোনেই নিয়ে যায়নি। পাড়ার সকলে চলে এসেছে আমাদের বাড়ি। এখন কি হবে মেহু? এই শিহাব কি মারা গেছে? মেহেরিমার কোনো উত্তর না দিয়ে আলগোছে মাধবীর থেকে নিজেকে ছাড়িয়ে রামদা হাতে নিয়ে বিধ্বস্ত অবস্থায় ড্রয়িং রুমের দরজা খুলে দেয়। পাড়া প্রতিবেশীরা মেহরিমার এহেন রূপ দেখে কিং কর্তব্য বিমূঢ়। মেহরিমা সবার দিকে এক পলক চেয়ে বাইরে বের হয়ে যায়। মেহরিমার হাতে রামদা থাকায় কেউ আর কিছু বলার সাহস পায় না। মেহরিমার পেছন পেছন মাধবীও এক ছুটে বের হয়ে যায় ঘর থেকে। তৎক্ষণাৎ সবাই ঘরে ঢুকে নিজেদের কানে শোনা সেই বীভৎস চিৎকারের উৎস খুঁজতে লেগে পড়ে। অচেতন অবস্থায় রক্তাক্ত শিহাবকে বিছানায় পড়ে থাকতে দেখে হইচই পড়ে যায় সেকেন্ডের ব্যবধানে। কয়েকজন মিলে তক্ষুনি শিহাবকে শহরের হসপিটালে নিয়ে চলে যায়। মেহরিমাদের ঘরের সামনে থাকা বাল্বের সাদা আলোয় বাড়ির আঙিনা ঝলমল করছে।
মেহরিমা বকুল গাছের নিচে এসে হাতে থাকা দা ফেলে দিয়ে ধপ করে ওখানেই বসে পড়ে। শিহাবের করুণ অবস্থার কথা শুনতে মেহরিমার চাচির এক প্রকার ছুটে আসে শেখ বাড়িতে, আর চাচারা শহরে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। শিহাবের মা তীব্র আক্রোশ নিয়ে মেহরিমার চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আর থাপড়াতে থাকে। শিহাবের ছোট চাচা মেহরিমাকে কাদার ফেলে ইচ্ছে মতো লাথাতে থাকে। শিহাবের ছোট চাচি মেহরিমাকে কাদায় ফেলে ইচ্ছে মতো লাথাতে থাকে। মেহরিমা একদম নিশ্চুপ। মাধবী হাত জোর করে সবার পায়ে পড়েও থামাতে পারে না। গ্রামের মানুষ তখনও তামাশা দেখতে ব্যস্ত, অথচ সবার নিজেদের দুর্দিনের সঙ্গে জলিল শেখের দুটো প্রাণকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না। তখনই হঠাৎ হৃদিতের আগমন ঘটে শেখ বাড়িতে। শেখ বাড়িতে প্রথম পা দেয় হৃদিত। ওর পদধ্বনির শব্দে প্রতিটা মানুষের হৃদয়ে ভয় কুঁকড়ে ওঠে। হৃদিতকে দেখতেই সকলের হইচই থেমে যায়। মেহেরিমার দুই চাচিও মেহেরিমাকে ছেড়ে দেয়। হৃদিত ওদের দিকে এক পলক তাকাতে ওরা ভয়ে কেমন জুবুথুবু হয়ে তৎক্ষণাৎ শেখ বাড়ি ত্যাগ করে। সেই তখন থেকে এইভাবেই বসে মেহরিমা, আর ওর ঠিক সামনে একইভাবে দাঁড়িয়ে আছে হৃদিত। অবনী শেখ আর জলিল শেখ দৌড়ে এসে বাড়ির ভেতরে প্রবেশ করে। রাতে ফোনে চার্জ না থাকায় অবনী শেখের ফোনটা বন্ধ হয়েছিল, তাই এইসবের কিছুই জানতে পারেনি ওনারা। প্রায় ঘন্টাখানেক আগে হসপিটালের পরিচ্ছন্নতা কর্মীর থেকে সবটা শুনে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওনারা। হসপিটাল থেকে বাসায় আসতে আধা ঘন্টার মতো সময় লাগে। এত সকালে কোনো ভ্যান না পাওয়ায় পায়ে হেঁটে আসতে ওনাদের প্রায় ৪৫ মিনিটের মতো লেগে গেছে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই দুই মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়ে ওদিকেই ছুটে চলে যায় অবনী শেখ। দুই মেয়েকে নিজ হাতে আগলে নিতে হাউমাউ করে কেঁদে ওঠে মাধবী। অনেকক্ষণ ধরে একইভাবে বৃষ্টিতে ভিজে অতিরিক্ত কান্নার ফলে কথা বলতে পারছে না মাধবী। মেহরিমা তখনও নিশ্চুপ, ওর কোনো হেলদোল নেই। জলিল শেখ ধীর গতিতে এগিয়ে এসে কাদার মধ্যে বসে মেহরিমাকে আগলে নিতেই মেহরিমার শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করতে পারে। নিচের প্রাণের চেয়েও প্রিয় দুটো ফুলের এতটা নির্মম অবস্থা দেখতেই বাবা নামক মানুষটার মন হু হু করে কেঁদে ওঠে। যাদের গায়ে কখনো একটা ফুলের টোকাও লাগতে দেয়নি, আজ এক রাতের ব্যবধানে তাদের একই অবস্থা। তবে কি নিচের দুর্বলতার শিকার নিচের ফুল দুটো হলো? জলিল শেখের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। অবনী শেখ রাগে থরথর করে কাঁপছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নিচের হাতে রক্তাক্ত রামদা তুলে নিয়ে সকলের উদ্দেশ্যে বলে, আমার আল্লাহর কসম, 1 মিনিটের মধ্যে আমার বাড়ি ফাঁকা না করলে সব কয়টা লাশ পড়ে যাবে এখানে। অবনী শেখের রাগ সম্পর্কে কম বেশি সবাই অবগত, তাই দেরি না করে তাড়াতাড়ি বাড়ি খালি করে দেয় সকলে। কয়েক সেকেন্ডের ব্যবধানে বাড়ির আঙিনা খালি হয়ে যায়। সবাই চলে গেলেও থেকে যায় হৃদিত, তাবান আর তাইফ। অবনী শেখ শব্দ করে মাটিতে দা ফেলে এগিয়ে আসে হৃদিতের নিকট। হৃদিতের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলে, আমাকে দেওয়া তোমার কথা রাখার সময় এসেছে হৃদিত। আশা করি তুমি চৌধুরী পরিবারের বাকিদের মতো কাপুরুষ নও। অবনী শেখের কথায় হৃদিত মেহরিমার থেকে দৃষ্টি সরিয়ে অবনী শেখের দিকে দৃষ্টিপাত করে। হিমশীতল দৃষ্টি হৃদিতের। কয়েক সেকেন্ড মতো অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। হৃদিতের অধরে তখনও বাঁকা হাসি ফুটে উঠেছে। অবনী শেখের কথায় কোনো প্রত্যুত্তর না করে তাবান তাইফকে হাতের ইশারায় ডেকে তৎক্ষণাৎ শেখ বাড়ি ত্যাগ করে হৃদিত। অবনী শেখ হৃদিতের বক্র হাসির কারণটা ঠিক ধরতে পারল না, তবে উনি আশাবাদী হৃদিত নিচের দেওয়া কথা রাখবে। অবনী শেখের কথায় জলিল শেখ তপ্তা খেয়ে যান। মেহরিমা আর মাধবীকে জড়িয়ে ধরে বসে থেকেই চোখ বড় বড় করে অবনী শেখের দিকে তাকিয়ে আছেন। জলিল শেখের মনে তখন হাজারো প্রশ্ন। নতুন করে কি আবারও ধ্বংস খেলায় নামতে চাচ্ছে অবনী? তবে কি অতীতের আবারও পুনরাবৃত্তি হবে? কথাটা ভাবতেই জলিল শেখের আত্মার পানি শুকিয়ে যায়। অবনী শেখ এগিয়ে এসে মেহরিমার মাথায় হাত রাখতেই একগুচ্ছা চুল উঠে আসে অবনী শেখের হাতে। অবনী শেখ চুলগুলোর দিকে তাকিয়ে পলকহীন চেয়ে হাতছোড়া মুঠো করে ফেলে।
চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সময় নিয়ে নিজেকে সামলিয়ে মেহরিমা আর মাধবীকে ঘরে নিয়ে যায়। মেহরিমা তখনও নিশ্চুপ। দুই মেয়েকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়ে অবনী শেখ নিচেও ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে জলিল শেখ নিচেও ফ্রেশ হয়ে ডক্টরকে ইনফর্ম করেছে ডক্টর সিয়ামের আসতে 20 মিনিট মতো সময় লাগবে। মেহেরিমা একদম পাথর বনে গেছে, কান্নাটা পর্যন্ত করছে না। অবনী শেখ মেহরিমার জন্য ভেতরে ভেতরে চিন্তিত হলেও মেহেরিমাকে সময় দিচ্ছেন উনি, তারপর না হয় সবটা জানা যাবে। অপরদিকে মাধবী কেঁদেই চলেছে। অবনী শেখের কোলের ওপর মাথা রেখে মেহরিমা আর মাধবী কাঁথা গায়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। অবনী শেখ ওদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ তখন বাড়িতে পুলিশের আগমন ঘটে। সুবিশাল অম্বর তার নিচের বর্ষণ থামিয়েছে। প্রায় 10 মিনিট মতো হতে চলল। আনন্দপুর থানার এসআই এসেছে শেখ বাড়িতে। জলিল শেখ ভালো মন্দ টুকটাক কথা বলে ওনাদেরকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে মেহরিমার ঘরে আসে। অবনী, এসআই অমিত শাহ এসছে। ওনাদেরকে বসতে বলো, আসছি আমি। জলিল শেখ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসেন। ওনাদের নাস্তার ব্যবস্থা করেন। 5 মিনিট পরে অবনী শেখ উপস্থিত হন ড্রয়িং রুমে। সালাম বিনিময় করে জিজ্ঞাসা করে, আমরা তো আপনাকে ইনফর্ম করি নাই স্যার। প্রথমত, চৌধুরী বাড়ির কারোর সাহায্য আমাদের প্রয়োজন নেই স্যার। দ্বিতীয়ত, আমার মেয়ে দুটা মানসিকভাবে ঠিক নেই এখন, তাই আমি চাই না ওদেরকে আর মেন্টালি কোনো স্ট্রেস দিতে। তৃতীয়ত, যদি প্রত্যক্ষ প্রমাণ পেয়েই থাকেন তাহলে কি ওই ছেলের ফাঁসি হবে?